নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাঁদরের পা। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য পরমা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রি বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়, বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাঁদরের পা? সে আবার কি? অবনীবাবু বললেন, এ বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা। মিশরের লোকেরা যে উপায় মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেই রকম কোনো উপায় এই বাঁদরের পাখানা শুকিয়ে রাখা হয়েছে। এই 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 দেখুন। বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মাগো, তাকে আপনি আবার পকেটে করে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমা 3 জন লোকের 3টি করে মনোবাঞ্ছা পূরণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম 2টির ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আমিই করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা লেখা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো আরও একজন লোকের কাছে 3টি ইচ্ছে প্রকাশ করতে পারে। তা পারে। তাহলে ওটা আমাকে দিচ্ছেন না কেন? অবনীবাবু আটকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারবো না। কেন? আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস। একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাঁজাকুড়ি কথা বিশ্বাস করি না। তবু দেখাই যাক না আপনার রূপকথার ভেতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতে দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাক। কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না। এই নিন। সুরমা বলল, হ্যাঁ গো, এই যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প। তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে? সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন। প্রথমে কি ইচ্ছে প্রকাশ করি বলো তো? সুরমা বললেন, আমাদের তো কখনোই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে বটে। আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খানতেনের ঘর তৈরি করলে ভালো হয়। এর জন্য 1000-5 টাকা দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, 1000-5 টাকা দরকার? তা আবার ভাবনা কি? এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের ওপর রেখে বললেন, আমাদের 1000-5 টাকা দরকার, বুঝেছ? 5000 টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানাকে টেবিলের ওপর ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বলল, ও কি অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভেতর নড়ে উঠল। সুরমা বললে,
ও তোমার মনের ভুল। চলো, রাত হলো, এখানে বসে আর পাগলামি করে না, খাবে চলো। সেই রাতে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকে রাতের স্বপ্নের কথা বললেন। সুরমা হেসে বলল, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? পাথরটা হয়তো আমাদের টাকা দিত। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বলল, দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভেতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে জানো না? একটা কোনো গতিকে পালিয়ে এসেছে আবার কি। বাদরের মুখখানা আবার অদৃশ্য। সুরমা বললে, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি বলতে যাচ্ছিল এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্ট্রারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের ওপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে। তার ছেলে অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক বাঘের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, 5,000 টাকা! বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এক মাস কেটে গেছে। গভীর রাত্রে সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন। তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার। বাগানে বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছে। হঠাৎ সুরমা বলে উঠল, গো, সেই বাদরের পাটা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞেস করছো কেন? সুরমা বললে, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছে প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না, আর কোনো ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললে, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, কি তুমি আবল তাবল বকছ? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে তো আপনিই আসতো। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই। তিনি ইচ্ছে করলে সে এখনই আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে, বাঁদরের পায়ের জন্য নয়। ওর কোনো গুণ নেই। অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বলল, তাহলে তুমি আমার কথা রাখবে না? আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচাড় হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা প্যাঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গুঁগো করে উঠল। একটা টিকটিকি দেওয়ালের ওপরে টিকটিক করে ডাকল। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ে কোনো গুণই নেই। আমি এখন শুতে যাই, তুমিও আসো।
সুরেনবাবু দুপা এগোলেন। সঙ্গে সঙ্গে সদর দরজাটা তুম করে খুলে যাওয়ার শব্দ হল। সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র সরে বললেন, কি দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিও আসছে, আমার অমিও আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির ওপর কার পায়ের শব্দ হচ্ছে? হয়তো শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা। কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, মুন্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় আর শেষ ইচ্ছাটা প্রকাশ করলেন, আমার ছেলেকে আমি আর দেখতে চাই না, ওকে ফিরিয়ে নিয়ে যাও। সিঁড়ির ওপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শান্তভাবে চেয়ারের ওপর বসে পড়ে সুরমা বলল, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা।